প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন আর 4-5 সপ্তাহ এমনকি আরো বেশি দিন থাকতে পারে। তারপর সেক্রেটারি অফ স্টেট রুবিও এরকম কথাই বলেছেন আরো স্থায়ী হতে পারে। এই প্রতিষ্ঠান তৈরি হওয়ার পিছনে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ছিল মূল অবজেক্টিভ, এবং এখানে বলা হয়েছিল এই চার্টারের মধ্যে আর্টিকেল 2 এর সেকশন 4 এর মধ্যে যে এক দেশ আর দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না। তাদের নেভি শেষ করে দাও, তার পারমাণবিক সবকিছু মানে সমৃদ্ধকরণ থেকে শুরু করে সবকিছু খতম করে দাও, এবং তাদের মিসাইল মানে ক্ষেপণাস্ত্র মানে ক্ষেপণাস্ত্র যেগুলো স্টকে আছে সেগুলো না, ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা পর্যন্ত পুরোপুরি বিলীন করে দেওয়া, নির্মূল করে দেওয়া। তো এইটা হচ্ছে টার্গেট। ইরান যেভাবে হোক সে পার্শ্ববর্তী অন্যান্য মুসলিম দেশকেও পর্যন্ত আক্রমণ করেছে, সৌদিতে যে আক্রমণ করেছে, কুয়েটে আক্রমণ করেছে, বাহরাইনে আক্রমণ করেছে, এরকম বেশ কয়েকটি দেশের মধ্যে তারা আক্রমণ করেছে। অন্য পক্ষে ইসরায়েলের আক্রমণ ইরানের মধ্যে যে স্কুলের মধ্যে হয়েছে, যেটা মাহমুদুল্লাহ ভাই বললেন যে প্রায় 100 বা 150 মতো সাধারণ বাচ্চারা ওখানে মারা গেছে। আজকে সব শেষ, প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলেছেন যে যুদ্ধ আরো 4-5 সপ্তাহ চলতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি আমেরিকা খামেনিকে বা ইরানের রিজিয়ম চেঞ্জ করার জন্য চেষ্টা করে, সেটি যদি সফল হয় বা নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস হয়ে যায়, তারপরও আমেরিকা আরও 4-5 সপ্তাহ যুদ্ধ করার যে কথা প্রেসিডেন্ট ট্রাম্প বলছে, সেটি কেন বলছে প্রেসিডেন্ট ট্রাম্প? আসলে এই ধরনের কথা বলার কারণটা কি, এবং এই যুদ্ধটা কি আপনার কি মনে হয় যে আরো লম্বা সময় ধরে চলবে নাকি? যদিও বা ডিফেন্স সেক্রেটারি অফ ওয়ার উনি হেগসেথ বলছেন যে খুব দ্রুত শেষ হয়ে যাবে এই যুদ্ধ, লম্বা সময় চলবে না। আপনি কি মনে করেন? আমরা মনে করার যে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন আর 4-5 সপ্তাহ এমনকি আরো বেশি দিন থাকতে পারে। তারপর সেক্রেটারি অফ স্টেট রুবিও এরকম কথাই বলেছেন আরো স্থায়ী হতে পারে। আরো একটা তো সর্বশেষ আমি খবরে দেখেছি টিভিতে, সেটা হচ্ছে ল্যান্ড ফোর্সও সেখানে পাঠানো হতে পারে আমেরিকার এবং ইসরায়েলের। এটা ডেফিনিটিভ না, হতে পারে একটা। টার্গেটটা হচ্ছে ইরানের, প্রথম কথা যেটা যুক্তি হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন, ইরান এতটাই শক্তিশালী হয়ে যাচ্ছিল, তার যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং তারা নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাছে দ্বারপ্রান্তে পৌঁছে গেছিল। ক্ষেপণাস্ত্রটা এত শক্তিশালী দূরপাল্লা তৈরি করে ফেলছিল যে যুক্তরাষ্ট্রের মূলভূমিতে আঘাত হানা পর্যন্ত পৌঁছে যেতে পারে শীঘ্রই। সেই রিস্ক তিনি নিতে চাননি যুক্তরাষ্ট্রকে ওই হামলা থেকে রক্ষার জন্য। এটা তার এই সর্বশেষ মানে বক্তব্যে এটা উনি উল্লেখ করেছেন। এটা একটা। আর একটা হচ্ছে তিনি এখনকার টার্গেটটা কি, তাদের এখনকার টার্গেট হচ্ছে তাদের নেভিটাকে পুরোপুরি শেষ করা। তিনি যেটা বলেছেন, তাদের নেভি শেষ করে দাও, তার পারমাণবিক সবকিছু মানে সমৃদ্ধকরণ থেকে শুরু করে সবকিছু খতম করে দাও, এবং তাদের মিসাইল মানে ক্ষেপণাস্ত্র মানে ক্ষেপণাস্ত্র যেগুলো স্টকে আছে সেগুলো না, ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা পর্যন্ত পুরোপুরি বিলীন করে দেওয়া, নির্মূল করে দেওয়া। তো এইটা হচ্ছে টার্গেট। এবং তাদের আমার ধারণা ইতিমধ্যে তাদের নেভির বেশ কয়েকটা জাহাজ ধ্বংস করে ফেলা হয়েছে, তাদের এয়ারফোর্সের হয়তো অনেকগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের যেটা আপনি বলেছেন 48 জন নাতাশা খামেনি এবং তার স্ত্রী, তারা তাদেরকে হত্যা করা হয়েছে, তারা মারা গেছেন অ্যাটাকে। তারপর তাদের বিভিন্ন জায়গায় ওই দেশে আক্রমণ হয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সোফার মানে মিলিটারি সামরিক ইনস্টলেশন গুলোতে আক্রমণ হচ্ছে। আর এর বাইরে সামরিক মানে একটা সামরিক ইনস্টলেশনের পাশে একটা মেয়েদের বাচ্চাদের স্কুল ছিল, সেইটা মানে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে দৈবক্রমে এটা অ্যাটাক হয়েছে, মানে আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেখানে সম্ভবত 115 জন বা 152 জন, ফিগারটা ভুলে গেছি, এরকম শিশু মারা গেছে। এই হচ্ছে অবস্থা। তো টার্গেট এবং মানে সময় সম্পর্কে তো আমি বললাম। তো আর যেটা আপনি ইতিমধ্যে আপনার সংক্ষিপ্ত সারে উল্লেখ করেছেন, তারা মধ্যপ্রাচ্যে তাদের মিত্র নেই,
তো মিত্র তারা নিজেরা তৈরি করেছিল হুতিদেরকে ইয়েমেনে, তারপর হেজবুল্লাহ লেবাননে, হামাস গাজাতে এদেরকে তৈরি করেছিল, এদেরকে আগে শেষ করা হয়েছে। এখন হেজবুল্লাহ সর্বশেষ সম্ভবত ওখান থেকে দিয়ে একটা রকেট ছোঁড়ার চেষ্টা করেছে ইসরায়েলের ভিতরে, সেজন্য এখন তাদের উপরে আবার আক্রমণ করা হচ্ছে। সেখানে বেশ কিছু সম্ভবত ইতিমধ্যে মারা গেছে অনেক, সেটা ইসরায়েল, কেবল ইসরায়েল করছে। ফলে তারা কেন, তারা এবং সেটা একটা দিক। আর ইরানের কথা বলি, আপনি যেটা বলছেন আরব দেশগুলো, পার্শ্ববর্তী আরব দেশগুলো তাদের মিত্র না। আরব দেশগুলোর মধ্যে গালফের একটা দেশ, কোনটা রশিদ সাহেব পরে এক্সপ্লেন করবেন হয়তো, আমার স্মরণ করছে, শিয়া প্রধান। আর একটা হচ্ছে ইরাক, শিয়া প্রধান। আর দামাস্কাসে যদিও শিয়াদের একটা স্মল সেক্ট, আল্লাওয়াইটরা ক্ষমতা ছিল, হাফিজ আসাদ এবং তার পুত্র বাশার আসাদ দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিলেন, কিন্তু সেটা সুন্নি প্রধান দেশ এইটা। আর অন্য সব আরব দেশগুলো সুন্নি প্রধান দেশ। সুন্নি দেশ এবং শিয়াদের ভিতরে একেবারে প্রায় জাত শত্রুতা, একে অপরকে মানে মুসলমান মনে করে না, এক ধর্মের শত্রু বলে মনে করে বেশিরভাগ ক্ষেত্রে। তো ফলে আমার মনে আছে উইকিলিক্সে কয়েক বছর আগে একটা তথ্য বেরিয়েছিল, তদানীন্তন এই বাদশার ভাই, এখনকার যিনি বাদশাহ সালমান, প্রিন্স সালমানের বাবা, কিং সালমানের ভাই তখন কিংসা দেশের বাদশাহ, সেই আমলে তিনি যুক্তরাষ্ট্রের কাউকে বলছেন এই সাপকে একদম শেষ করে দেন, ইরানের কথা বলছেন। ফলে তারা এই ধরনেরই মনে করে, মানে ইরান দ্বারা থ্রেটেন্ড হওয়ার চাইতে, হুমকির সম্মুখীন হওয়ার চাইতেও তারা এটা মনে করে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে 1979 সালে যখন ইরানে প্রথম এই ইসলামিক বিপ্লব হলো, খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি এসে ক্ষমতা দখল করলেন, তখন তাদের ভিতরে একটা নতুন উজ্জীবনা। তারা এই মুসলমান অন্য দেশগুলাতে, বিশেষ করে পার্শ্ববর্তী আরব দেশগুলাতে অন্তত এই ধরনের অভিযোগ ছিল, এবং সম্ভবত এটা অনেকাংশে মানে বা আংশিক ভাবে হলেও সত্য, যে তারা চেয়েছে অন্যান্য পার্শ্ববর্তী দেশ, সবই তো আরব দেশ, সেগুলোতে এই ধরনের বিপ্লব হোক। প্রেসিডেন্ট ট্রাম্প আসলে যখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি কিন্তু 3টি বা 4টি স্পেসিফিক কারণ বলছেন, ওনার পক্ষ থেকে উনি দাবি করছেন এই কারণে উনি আক্রমণ করেছেন। উনি বলছেন যেমন প্রথমটা উনি বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র যে রয়েছে সেগুলো ধ্বংস করা। তারপরে উনি বলেছেন ইরানের যে নৌবাহিনীর ক্যাম্প বা নৌ বেসগুলো রয়েছে এর মধ্যে 11টি বেস ধ্বংস করার দাবি করছেন, সেগুলো ধ্বংস করা। এবং আরেকটি উনি বলছেন যে ইরান হচ্ছে বিশ্বে সন্ত্রাস উৎপাদক একটি দেশ, সেটি মানে নিশ্চিত করা যে তারা আর এটাতে সন্ত্রাস উৎপাদন করতে পারবে না। সবশেষ উনি বলছেন যে ইরানের যে শাসক গোষ্ঠী তারা আসলে ইরানকে দীর্ঘদিন যাবৎ ইরানের মানুষকে তাদের স্বাধীনতা থেকে খর্ব করেছেন এবং অস্ত্র, অর্থ, নানা রকমের চাপ প্রয়োগ করেছেন, এবং উনি দাবি করছেন এটি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ইসরায়েল কিন্তু যৌথভাবে সে আক্রমণ করে যাবে। এরই মধ্যে আমরা ইরানের পক্ষ থেকে যেটি শুনলাম যে প্রায় 550-র উপরে তাদের যেটি ইরানের ন্যাশনাল গার্ডস আর্মি তারা নিহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবিগুলো করছেন সে দাবিগুলোর অনেকগুলোই কিন্তু পূরণ হয়ে গিয়েছে এরই মধ্যে। রেজিম চেঞ্জের কথা যদি বলেন আপনি, আর সন্ত্রাস উৎপাদনের এই ব্যাপারটা উনি বলছেন সেটি আসলে কিভাবে সংজ্ঞায়িত করবে সেটি একটা বিষয়। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাইব যে এই 4টি কারণে কি যথেষ্ট ইরানে আক্রমণ করার জন্য, নাকি এর পেছনে আরো কোনো কারণ থাকতে পারে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে এই ইরান ডায়াসপোরা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে সারা পৃথিবীটা কি ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে চলে, এবং এই ওয়ার্ল্ড অর্ডারকে কিভাবে করে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে সাজানো হয়েছিল। এবং আমরা একটা ইউনাইটেড নেশন চার্টার করেছি এবং ইউনাইটেড নেশন করেছি, যেখানে পৃথিবীর শান্তিকামী 193টি দেশ, এখন 194টি দেশ তার মেম্বার। এবং পৃথিবী এই প্রতিষ্ঠান তৈরি হওয়ার পিছনে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ছিল মূল অবজেক্টিভ। এবং এখানে বলা হয়েছিল এই চার্টারের মধ্যে আর্টিকেল 2 এর সেকশন 4 এর মধ্যে যে এক দেশ আরেক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না, সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন ছাড়া শুধু যদি কেউ ডিফেন্স করতে চায় ডিফেন্সিভ আক্রমণ করতে পারে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপ করা বা এক দেশ আরেক দেশকে আক্রমণ করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বিশ্ব এখন সেখান থেকে অনেক দূরে সরে গেছে। আমরা বিশ্ব এখন দেখতে পাচ্ছি যে
নতুন মানে যে যুদ্ধাবস্থা চলতেছে সেটার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে যে যুদ্ধ কখনোই আসলে কারোর মধ্যে প্রশান্তি নিয়ে আসে না, সবাই ক্ষতিগ্রস্ত। আপনি দেখেছেন যে ইরান যেভাবে হোক সে পার্শ্ববর্তী অন্যান্য মুসলিম দেশকেও পর্যন্ত আক্রমণ করেছে। সৌদিতে যেই আক্রমণ করেছে, কুয়েটে আক্রমণ করেছে, বাহরাইনে আক্রমণ করেছে, এরকম বেশ কয়েকটি দেশের মধ্যে তারা আক্রমণ করেছে। অন্য পক্ষে ইসরায়েলের আক্রমণ ইরানের মধ্যে যে স্কুলের মধ্যে হয়েছে, যেটা মাহমুদুল্লাহ ভাই বললেন যে প্রায় 100 বা 150 মতো সাধারণ বাচ্চারা ওখানে মারা গেছে। আবার দেখা গেছে যে কুয়েত আপনার দুটো F-15 বিমান ভূপাতিত করেছে ভুলবশত। তাহলে একটা যুদ্ধ শুরু হলে আসলে সব পক্ষে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে আপনি যদি তেলের বাজার দেখেন, যে তেল $72 ব্যারেল ছিল, সেটা প্রায় আরো $10 অতিরিক্ত বেড়ে গেছে। একটা প্রেডিকশন হচ্ছে যদি 10% তেলের দাম যদি বেড়ে যায় তাহলে পৃথিবী ব্যাপী একটা ইনফ্লেশন তৈরি হতে পারে। এবং তেলের যে 25% ওয়ার্ল্ডের তেলের যে চ্যানেলটা হরমুজ প্রণালী, সেটা ইরান সেটা বন্ধ করে দিয়েছে, এবং যে দিক দিয়ে অলরেডি একটা ট্যাঙ্কার আক্রমণ করা হয়েছে এবং অন্যান্য ট্যাঙ্কার গুলো আরো হরমুজ প্রণালী পার হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে এখন এই অবস্থা থেকে আমাদের প্রেসিডেন্ট বলছেন যে 4-5 সপ্তাহের মধ্যে যুদ্ধ হয়তো চলবে এবং তার বেশিও চলতে পারে। যদিও আপনি যেটা বললেন যে আসলে আমাদের টার্গেটটা আসলে কি, আমরা কি চাই, ওখানে স্পষ্ট করে মানে একটা বা দুটো পয়েন্টে আমাদের কাছে ক্লিয়ার হয় না। যদি নিউক্লিয়ার যদি বিষয়টা, যদি পারমাণবিক বোমা যদি বিষয়টা ইস্যু হয়, তাহলে গত বছর জুন মাসে যে আক্রমণ ছিল, যেখানে আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন যে তাদের পারমাণবিক ক্যাপাবিলিটি সম্পূর্ণরূপে অবলিটারেট করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। তারপরে এখন রেজিম চেঞ্জের একটা বিষয় আসছে। রেজিম চেঞ্জের করতে গেলে তো তার আগে একটা রেজিম চেঞ্জের মানে একটা যে চেঞ্জ করতে যায় তার একটা প্রস্তুতি থাকা দরকার, যে কে আসবে। খামেনি চলে গেছেন, তারপরে তো আরো খামেনির মানে লাইন আছে, একজন খামেনি হলেন, তাই না? এখন যদি আপনার XYZ যদি কোনো অল্টারনেটিভ না থাকে, তাহলে রেজিম চেঞ্জ করে আসলে লাভটা কি হয়? যদি রেজিম চেঞ্জ আমরা ইরাকে করেছি, তাতে লাভটা কি হয়েছে? লিবিয়াতে করেছি, তাতে লাভটা কি হয়েছে? আমরা সিরিয়াতে করলাম রিসেন্টলি, তাতে লাভটা কি হয়েছে? এর ফলে কি একটা দেশের মধ্যে সত্যিকার অর্থে কি কোনো প্রোগ্রেস হয়? রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে একটা দেশের মানুষ যদি তাদের জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাস করে, তাদের মধ্যে যদি তাদের ধর্মীয় মূল্যবোধ কাজ করে, ইউনিটি কাজ করে, তাহলে ওখানে রেজিম চেঞ্জ করে আসলে খুব একটা যে লাভ হয় না, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেটা আমরা ইরাক, লিবিয়া এবং আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আমরা উপলব্ধি করেছি। এখন যদি এটার অল্টারনেটিভ না থাকে, তাহলে এই যুদ্ধটা তো আরো দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধটা দীর্ঘস্থায়ী হলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো, এদেরকে আমরা আমেরিকাতেও ক্ষতিগ্রস্ত হবো। এখানে তেলের দাম বেড়ে গেলে সবকিছুর দাম বেড়ে যাবে। তেলের দাম যদি $1 বেড়ে যায়, অন্যান্য জিনিসপত্রের দাম আরো তার চেয়ে 2 গুণ বা 3 গুণ হারে বেড়ে যায়। এখন কথা হচ্ছে যে এই যুদ্ধটা আমাদেরকে থামানোর জন্য একটা অনেস্ট উদ্যোগ নিতে হবে।